সুবিশাল পাহাড় চূড়ায় দাঁড়িয়ে হিমশীতল ঝিরিঝিরি হাওয়ার অনুভূতি নেওয়ার এক অদ্ভুত স্থান হচ্ছে সিকিম। নৈসর্গিক সাদাশুভ্র তুষারপাতে হেঁটে বেড়ানো আর যতদূর চোখ যায় শুধু নীলাকাশের নিচে লুটিয়ে পড়া বরফের বিশালতা আপনার ক্লান্তিময় জীবনকে আনন্দে বিভোর করে তুলবে। তাই তো সিকিমকে বলা হয় দ্য পিস অফ হেভেন। একসময় বাংলাদেশি ভ্রমণ পিপাসুদের পাহাড়ের চূড়ায় বরফ দেখার জন্য হাতের নাগালে সিকিম রেখে যেতে হতো রোহতাং পাস, না হয় কাশ্মীর, কারণ বাংলাদেশিদের জন্য সিকিম ছিল নিষিদ্ধ। তারপর 2018 সালে উন্মুক্ত ঘোষণা করার পর থেকেই অপেক্ষা শুরু, কবে যাব প্রকৃতির অপার সৌন্দর্যে ভরা সিকিমে। আর তাই সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আমিও কিছুদিনের জন্য ছুটে গিয়েছিলাম বরফে মোড়ানো সিকিমের অপার্থিব সৌন্দর্যে হারিয়ে যেতে। আজকের ভিডিওতে থাকছে সদ্য চালু হওয়া মিতালি এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা টু সিকিম ভ্রমণের অভিজ্ঞতা কেমন ছিল সেই গল্প। গল্পের শুরুটা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার যমুনা ফিউচার পার্ক থেকে। কারণ আমার পাসপোর্টের 6 মাসের ভিসা থাকা সত্ত্বেও বাইরের নিউ জলপাইগুড়ি পোর্ট আমার ভিসাতে উল্লেখ নেই, যার কারণে আমি চলে আসি পোর্ট এন্ডোর্সমেন্ট ফর্ম জমা দেওয়ার জন্য। মিতালি এক্সপ্রেস ট্রেনে করে ভ্রমণ করার জন্য এই পোর্ট বাধ্যতামূলক, তবে মনে রাখবেন পোর্ট এন্ডোর্সমেন্ট ফর্মটি হাতে লিখে পূরণ করে জমা দিতে হবে এবং সেই সাথে প্রয়োজন হবে 1 কপি ছবি, ভিসা ও পাসপোর্টের ফটোকপি এবং ফি বাবদ 300 টাকা। আর পোর্ট এন্ডোর্সমেন্ট করার জন্য আপনার ভিসার মেয়াদ কমপক্ষে 3 মাস থাকতে হবে। অনেক দিন সময় লেগে যায় পোর্ট এন্ডোর্সমেন্টের জন্য, তাই আর দেরি না করে ট্রেনের টিকিট কাটার জন্য চলে আসি কমলাপুর রেল স্টেশনে। মিতালি এক্সপ্রেস ট্রেনের টিকিট যাত্রার 30 দিন পূর্বেই কমলাপুর ও ঢাকা ক্যান্টনমেন্ট থেকে সংগ্রহ করা যায়। অনলাইনে এই ট্রেনের টিকিট কাটার কোনো ব্যবস্থা নেই, তবে টিকিট কাটার দিন পাসপোর্ট নিয়ে আসতে হবে এবং আপনার ভিসাতে এন্ট্রি ও এক্সিট পোর্ট হিসেবে বাইরের নিউ জলপাইগুড়ি উল্লেখ থাকতে হবে। মিতালি ট্রেনে 3 ধরনের টিকিট বিদ্যমান। এসি বাস 6,720 টাকা, এসি সিট 4,290 টাকা এবং এসি চেয়ার 3,860 টাকা। এই ভাড়ার সাথে ট্রাভেল ট্যাক্স ইনক্লুডেড, তাই রিটার্ন টিকিটের বেলায় 1,000 টাকা করে ভাড়া কমবে। তবে মনে রাখবেন মিতালি এক্সপ্রেস শুধু সোমবার এবং বৃহস্পতিবার ঢাকা থেকে রাতে ছাড়ে, আর নিউ জলপাইগুড়ি থেকে শুধু রবিবার এবং বুধবার সকালে ছাড়ে। তবে টিকিট কাটার সময় সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। ঈশ্বরের নাম নিয়ে রওনা হলাম ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে, আর আমাদের ট্রেন ছাড়ার সময় রাত 9:50, কিন্তু রিপোর্টিং টাইম 7:50 থেকে শুরু, তাই জ্যামের কথা মাথায় রেখে একটু তাড়াতাড়ি বাসা থেকে রওনা হওয়া। তো চলে আসলাম ঢাকা ক্যান্টনমেন্ট। অন্যান্য স্টেশনের তুলনায় এখানে যাত্রীর উপস্থিতি খুব কম, আর এটা হলো তাদের ওয়েটিং রুম, যদিও ততটা বড় নয় কিন্তু পরিপাটি। তারপর ইমিগ্রেশনের জন্য এই ডিপার্চার ফর্মটি দেওয়া হয়। জাস্ট বেসিক ইনফরমেশনগুলো পাসপোর্ট দেখে দেখে লিখতে হলো। এছাড়া ইমিগ্রেশনের সময় প্রয়োজন হলো ট্রেনের টিকিট, পাসপোর্ট এবং এনওসি। খুব ইজিলি হ্যাসেল ছাড়া এই প্রথম ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেল। তবে অনেকের পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট না থাকায় অনেক প্রবলেম করছিল, তাই ডলার এন্ডোর্সমেন্ট আপনার পাসপোর্টে থাকাটা ম্যান্ডেটরি। এক্সাক্ট টাইম 9:50 দিকে ট্রেন ছেড়ে দেয়। আমাদের ট্রেন ব্যস্ততম নগর ঢাকাকে পেছনে ফেলে কচ্ছপের মতো গতিতে এগিয়ে চলছে। ভেবেছিলাম এটি দ্রুত গতির ট্রেন, আসলে তা নয়। তাছাড়া ইন্টারন্যাশনাল ট্রেন হওয়াতে কোথাও জানলা দরজা খুলে বাইরের পরিবেশ দেখার সুযোগ নেই। যাত্রীদের নিরাপত্তার জন্যই মূলত এমনটি। তবে কাচের জানলা দিয়ে যতটুকু দৃশ্য দেখা যাচ্ছে তাও আবার অস্পষ্ট, কারণ কাচের মধ্যে বেশ ময়লা। আর সম্পূর্ণ ট্রেনটি শীতাতপ নিয়ন্ত্রিত হওয়াতে জার্নি করে বেশ মজাই পাচ্ছিলাম। কিন্তু একটা ব্যাপার খুবই বিরক্তকর, ট্রেনটি কোনো কারণ ছাড়াই কিছু সময় পর পর থেমে যাচ্ছে, আবার অন্য ট্রেনকে যাওয়ার সুযোগ দেওয়ার জন্যও থামছে। ট্রেনের ভিতরটা এবার ঘুরে দেখা যাক। এখন আমি যে বগিতে আছি তা হলো এসি চেয়ার কোচ। তো
তো সিটগুলো দেখে বুঝতেই পারছেন অনেকটা বাসের সিটের মতো, তবে সিটগুলোতে বসে বেশ কমফোর্ট ফিল করা যায়। তাছাড়া এই ট্রেনের সিট ফরমেশন 3:1, প্রতিটা সিটের নিচে পা রাখার যথেষ্ট স্পেস এবং লেগ রেস্ট আছে। আবার সিটগুলোকে সুবিধামতো হোল্ড এবং আনহোল্ড করা যায়। প্রতিটা সিটের সামনে খাবার খাওয়ার জন্য ছোট্ট একটি টি টেবিল রয়েছে। তাছাড়া পাওয়ার সকেট সিটের পাশে থাকায় খুব ইজিলি ডিভাইস চার্জও দেওয়া যায়। আর এটা হলো ট্রেনের ওয়াশরুম, যেখানে মিরর থেকে শুরু করে ওয়েস্টার্ন ও ইন্ডিয়ান টয়লেট বিদ্যমান। ঘুরতে ঘুরতে এবার চলে আসলাম এই ট্রেনের এসি বাথ বা এসি সিট কেবিনের দিকে, যা বলা যায় এই ট্রেনের ভিআইপি এরিয়া। এক পাশে জানালা, অপর পাশে সারি সারি কেবিন, আর আমি হেঁটে যাচ্ছি কেবিনের করিডোর দিয়ে। করিডোরের অনেক জায়গায় ওয়ালপেপার চোখে পড়ল, সেখানে ফুটিয়ে তোলা হয়েছে সিকিম এবং দার্জিলিংয়ের দৃশ্য। এছাড়া বেশ নিরিবিলি হওয়াতে কেবিন এরিয়াটি আপনাদের ভালো লাগবে। তবে মনে রাখবেন, এসি চেয়ারের যাত্রীরা এখানে যখন তখন আসতে পারবেন না। কেবিনের যাত্রীদের এক্সট্রা সুবিধা দেওয়ার জন্যই মূলত এমনটি। তাছাড়া কেবিন খালি থাকা সত্ত্বেও অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। সারা রাত ট্রেনের লাইটগুলো জ্বালিয়ে রাখায় রাতের ঘুম ততটা ভালো হয়নি, কিন্তু সকাল হবার পর চোখের সামনে যখন এমন অপরূপ দৃশ্য দেখা দিল, তখন ট্রেন জার্নির ক্লান্তি নিমিষেই ভুলে গেলাম। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর তারই মধ্য দিয়ে যাচ্ছে আমাদের ট্রেন। মাঝে মাঝে দেখা যাচ্ছে গ্রাম বাংলার বাড়িঘর, কোথাও দিগন্ত বিস্তৃত ফসলের জমি, কোথাও শালমহুয়ার বনবীথি, আবার কোথাও অনন্ত মাঠ প্রকৃতিকে করেছে ঐশ্বর্যময়। আর এমন সব অবধারিত সৌন্দর্য দেখতে দেখতে চিলাহাটি পার হয়ে আমরা প্রায় ইন্ডিয়ার সীমান্তের কাছাকাছি। চিলাহাটি স্টেশনে এই ট্রেনে কর্মরত সকল বাংলাদেশি স্টাফ নেমে গিয়েছিল, তবে হলদিবাড়ি স্টেশন থেকে ইন্ডিয়ান সকল স্টাফ এই ট্রেন পরিচালনা করবে। আমাদের ট্রেনের গতি আস্তে আস্তে কমতে শুরু করলো, আর তখনই বুঝতে পারলাম ইন্ডিয়ার সীমান্তে আমরা চলে এসেছি। ওই দূরে কাঁটাতারে বেড়া দেখা যাচ্ছে, আর আমাদের ট্রেন কাঁটাতার অতিক্রম করে ভারতে প্রবেশ করছে। ট্রেনের সবাই এই মুহূর্তটা খুব আগ্রহ নিয়ে দেখছে, কারণ ট্রেন দিয়ে ভারতে প্রবেশের সময়ই শুধুমাত্র এমন দৃশ্য দেখা যায়। ভারতীয় বিএসএফ ট্রেনটি প্রবেশের সময় দুই পাশে দাঁড়িয়ে কঠোর নজরদারি পালন করছে, আবার দুই একজন বিএসএফ হাত নাড়িয়ে আমাদেরকে তাদের দেশে স্বাগত জানাচ্ছিল। সীমান্তের একটু দূরে হলদিবাড়ি স্টেশন, আর সেই স্টেশন থেকে এই ট্রেনের লোকোমোটিভ পরিবর্তন করে ট্রেন আবারও ছুটে চলছে। তবে মনে রাখবেন, হলদিবাড়ি স্টেশনের পর আপনি যাই খান না কেন আপনাকে রুপি পে করতে হবে, আর হলদিবাড়ি থেকে নিউ জলপাইগুড়ি যেতে সময় লাগবে 1.5 ঘন্টা। সকাল 11টার দিকে ট্রেন থেকে নেমেই দাঁড়িয়ে পড়লাম ইমিগ্রেশনের জন্য। তো দেখতেই পারছেন কত বড় একটা লাইন, আর আপনি যদি এই লাইনের সর্বশেষ যাত্রী হন তাহলে 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে। তাই ট্রেন থেকে নেমে তাড়াতাড়ি লাইনে দাঁড়ানোর ট্রাই করবেন। লাইনে দাঁড়ানোর পর সবাইকে একটা অ্যারাবেল কার্ড দেওয়া হলো, যেখানে বেসিক ইনফরমেশনের সাথে ইন্ডিয়ান অ্যাড্রেস ও ফোন নাম্বার লিখতে হলো। বেশ স্মুথভাবে ইমিগ্রেশন কমপ্লিট করে বাইরে চলে আসলাম। তবে এই ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা খুবই বাজে ছিল। স্টেশনের বাইরে এমন অসংখ্য দোকান দেখতে পাবেন মানি এক্সচেঞ্জ ও সিম কার্ডের জন্য। তবে বাংলা টাকার রেট মাত্র 65 হওয়াতে অল্প কিছু টাকা এক্সচেঞ্জ করি। তারপর জনপ্রতি 30 রুপি করে শেয়ার গাড়িতে রওনা হলাম শিলিগুড়ির দিকে। এটি হলো জংশন মোড়। এই মোড়ের নিকটেই অ্যাসেন্ট টু তেনজিং নোরকে বাস স্টেশন অবস্থিত। আর মোড় থেকে একটু সামনে হেঁটে গিয়ে এই দোকান থেকে 67.50 রেটে মানি এক্সচেঞ্জ করে নিলাম। তারপর চলে আসি অ্যাসেন্টি বাস স্টেশন, কারণ এখান থেকে আমাদেরকে সিকিম যাওয়ার জন্য ইনার লাইন পারমিট বা বিশেষ অনুমতি নিতে হবে। এই অনুমতি আবার রাংপু চেকপোস্ট থেকেও নেওয়া যায়। তবে এখান থেকে অনুমতি নিলে রাংপুতে বেশি টাইম ওয়েস্ট হবে না, জাস্ট পাসপোর্টের সিল নিতে হবে। আর এখানে পারমিট নেওয়ার কাজটাও বেশ সহজতর, মাত্র 10 মিনিটে এখান থেকে আমাদের পারমিট নেওয়ার কাজটা শেষ হয়ে গেল। আপনারা যারা এখান থেকে পারমিট নিতে চান না, তারা নিউ জলপাইগুড়ি থেকে রিজার্ভ বা শেয়ার গাড়িতে করে চলে যেতে পারেন। তবে মনে রাখবেন, অ্যাসেন্টি থেকে এসি ও নন এসি বাসে করে সিকিম যাওয়া যায় মাত্র 190 থেকে 350 রুপির বিনিময়ে। মাঝপথে আপনাকে রাংপুতে সিল নেওয়ার জন্য সময়ও দেওয়া হবে।
এর জন্য অবশ্যই সুপারভাইজারকে আগে থেকে জানিয়ে রাখতে হয়। মূলত এজেন্সি ছাড়া নর্থ সিকিম ভ্রমণ করা যায় না, তাই নর্থ সিকিম ও সাংগুলাকের জন্য প্যাকেজ বুকিং করতে চলে আসলাম সানফ্লাওয়ার এজেন্সিতে। কিন্তু আমি সানফ্লাওয়ার ট্রাভেলস রিকমেন্ড করছি না, কারণ তাদের সার্ভিস বাজে ছিল। সবথেকে বেটার হলো সিকিম গিয়ে 4 থেকে 5টা এজেন্সির সাথে কথা বলে প্যাকেজ নেওয়া। তারপর প্যাকেজ বুকটির কাজ শেষ করে সানফ্লাওয়ার ট্রাভেলসের পাশের রেস্টুরেন্ট থেকে 160 রুপিতে দুপুরের খাবার সেরে নিলাম। শিলিগুড়ি থেকে সিকিমের গ্যাংটক যাওয়া যায় শেয়ার জিপ, সরকারি বাস অথবা রিজার্ভ গাড়িতে করে। যদি 10 জনের শেয়ার জিপে যান ভাড়া জনপ্রতি 400 থেকে 500 রুপি। এছাড়া রিজার্ভ গাড়িতে করে গেলে ভাড়া 3500 থেকে 4000 রুপি। তবে সিজন ভেদে ভাড়া কম বেশি হয়ে থাকে। কমফোর্টভাবে এক জিপে 7 জন বসা যায়, কিন্তু 7 জনের বেশি হলে আমার মতো কষ্ট করে যাওয়া ছাড়া উপায় নেই, কারণ 10 জনের গাড়িতে ঠিকমতো পা বা শরীর নাড়ানো যায় না। তাই আমি বলবো শেয়ারে না গিয়ে সরকারি এসএনটি বাসে করে যাওয়া অতি উত্তম। তবে জেনে রাখা ভালো, জিপে গেলে এমজি মার্কের একটু দূরে দেওরালি স্টেশনে আপনাকে ড্রপ করবে, আর বাসে গেলে এমজি মার্ক পর্যন্ত যাওয়া যায়। পাহাড়ি এলাকায় মনে হয় একটু তাড়াতাড়ি অন্ধকার নেমে আসে, আর অন্ধকারময় এই পথের সৌন্দর্যও কম নয়। তো চলে আসলাম রাংপু চেকপোস্টে। মূলত এখান থেকেই সিকিম রাজ্য শুরু। যেহেতু শিলিগুড়ির অফিস থেকে পারমিট নেওয়া আছে, তাই এখানে শুধু পাসপোর্টে একটা অ্যারাইভেল সিল নিতে হবে। আর ভিড় কম থাকায় সিল নেওয়ার কাজটি মাত্র 5 মিনিটে কমপ্লিট হয়ে গেল। তবে মনে রাখবেন, রাংপুতে রাত 8টা পর্যন্ত পারমিট অফিস খোলা থাকে, আর এই পারমিট পেপার ছাড়া সিকিমের কোনো হোটেলে অ্যালো করা হয় না। পাহাড়ের ডালে ডালে ছোট বড় বাড়িগুলো রাতের বেলায় দেখতে ভয়ঙ্কর সুন্দর লাগছে। মনে হচ্ছে হলিউডের কোনো মুভির দৃশ্য এটি। ক্যামেরাতে যা দেখছেন, বাস্তবে এর সৌন্দর্য আরও বেশি। তাই তো আমি ইতিমধ্যে সিকিমের প্রেমে পড়ে গেছি, আর মুখ থেকে শুধু একটাই শব্দ বারবার উচ্চারিত হচ্ছে, জাস্ট ওয়াও। রাতের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম গ্যাংটকের দেওরালি স্টেশন। তারপর জিপ থেকে নেমে শেয়ার ট্যাক্সিতে করে যাচ্ছি এমজি মার্কের দিকে। জনপ্রতি ভাড়া পড়ল 30 রুপি, রিজার্ভ করে গেলে 150 থেকে 200 রুপি। আর শিলিগুড়ি থেকে গ্যাংটক আসতে সময় লাগলো 4 ঘন্টারও বেশি। ট্যাক্সি থেকে নেমে পড়ি হাংরি জ্যাক বা ওয়েস্ট পয়েন্টের ঠিক সামনে, কারণ এখানকার সব হোটেল বাজেট ফ্রেন্ডলি এবং এমজি মার্কও খুব কাছে। তারপর একটু খোঁজাখুঁজি করে পেয়ে গেলাম হোটেল মান্ডালা। আমার রুমটি ছিল 4 তলায়, আর রুম থেকে পাহাড় ও শহরের মোটামুটি ভালোই একটা ভিউ দেখা যায়। তাই এই রুমের ভাড়া 1100 রুপি, নন বি রুম 700 থেকে 800 রুপি। এছাড়া হোটেল বুকিংয়ের সময় প্রয়োজন হলো 1 কপি ছবি, 1 কপি করে পাসপোর্ট ও ভিসার ফটোকপি এবং ইনার লাইন পারমিট। তাই সিকিম ট্যুরে সবসময় সাথে রাখুন 6 থেকে 7টি করে ছবি, ভিসা ও পাসপোর্টের ফটোকপি। তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি এমজি মার্কের রাতের সৌন্দর্য ঘুরে দেখতে। আমাদের হোটেলের পাশের এই ফোটোবার ব্রিজ দিয়ে মাত্র 5 মিনিটে এমজি মার্ক আসা যায়। রাত 8টার পর এখানকার সবকিছু বন্ধ হয়ে যাওয়াতে এই যেন এক নিস্তব্ধ রাজ্য। এই রাস্তাটির 2 পাশ দিয়ে অসংখ্য ফুল গাছ লাগানো, তাছাড়া রাস্তার মাঝে লোকজনদের বসার জন্য বেঞ্চ দেয়া। আপনি যদি সিকিম ভ্রমণে আসেন, তাহলে সারাদিন ঘুরে এসে রাতে আপনাকে বোরিং সময় পার করতে হবে না। চমৎকার এই রাস্তায় আড্ডা দিয়ে সময় পার করতে পারবেন। তাছাড়া রেস্টুরেন্টগুলোর মজাদার খাবার তো রয়েছেই।
এমজি মার্গের চারপাশ এত সুন্দর লাইটিং করা যে দেখলেই ভালো লাগে। তবে এমজি মার্গে যে জিনিসটা আমার বেশি ভালো লেগেছে তা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। এত পরিষ্কার রাস্তা দেখলে আপনার নিজেরও ময়লা করতে ইচ্ছা করবে না। এত সুন্দর ফুল এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এই রাস্তার বেশ নাম রয়েছে। তাই এখানে বেড়াতে এসে আমাদের দ্বারা যেন কোনো কিছু নোংরা না হয়, সর্বদা সচেতন থাকবেন। আপনাদের প্রতি এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় জানাচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো এক পর্বে।